অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণহত্যার প্রতিবাদে ডাক বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। একই সঙ্গে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গাজাবাসীর সমর্থনে আছে ঢাকায় সংহতি সমাবেশ, বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025 শুরু হয়েছে আজ। সম্মেলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী। প্রথম দিন 2টি ট্রাকে অনুষ্ঠানটি হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টার্ট অ্যাপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে যেসব আর্লি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিনব্যাপী স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে। দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে শাওন, আপনাকে ধন্যবাদ। ঠিক যেমনটি বলছিলেন যে আমরা এখন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছি, যেখানে আজ থেকেই শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। আমরা এই সম্মেলনটির ঠিক ভেন্যুতে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু জানাতে চাই যে এই সম্মেলনের মধ্য দিয়ে দেশি বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে আকৃষ্ট করতেই বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই আয়োজন করেছে। তবে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশের প্রায় 5.5 শতাধিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশ রয়েছে, বাংলাদেশে কী কী সুযোগ সুবিধা রয়েছে, সে বিষয়গুলোই আসলে বিশ্বের এই যারা প্রতিনিধি রয়েছেন, বিশ্বের বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি রয়েছেন তাদের সামনে কিন্তু তুলে ধরবেন বাংলাদেশ। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের যে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছেন সেই বিষয়টি কিন্তু তারা জোর দিচ্ছেন। এখানে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কিন্তু তারা এই সম্মেলন কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন সেশনে তাদেরকে সামনে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে। আমরা যতটুকু আরও জানতে পেরেছি যে এই সম্মেলন থেকেই কিন্তু যারা বিনিয়োগে আগ্রহী তাদেরকে কিন্তু বিভিন্ন সাইট পরিদর্শন করানো হবে। বিশেষ করে বাংলাদেশের যে উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে যে ইপিজেডগুলো রয়েছে, সেই ইপিজেডগুলোতে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে তুলে ধরে এবং তাদেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে কিন্তু সর্বোচ্চ বিভিন্ন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগের যে একটি মন্দা ভাব চলছে, সেই বিষয়টি কাটিয়ে উঠতে পারবে সরকার এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আয়োজনটি হয়েছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বাংলাদেশে আসলে নতুন বিনিয়োগে আগ্রহী, তারাও কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনটিতে অংশ নিয়েছেন। যেহেতু এটি আন্তর্জাতিক সম্মেলন, অর্থাৎ দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসে তাদের পরস্পরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো বিনিময় করবেন এবং তারা কিভাবে সামনের দিনগুলোতে আরও ভালো বিনিয়োগ করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিতে পারেন এবং বাংলাদেশে কিভাবে ব্যবসার পরিবেশ, যে সুষ্ঠু পরিবেশ রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান এবং কিভাবে বাড়বে, সেই বিষয়গুলোই কিন্তু এই বিনিয়োগকারীদের সামনে তুলে ধরাই এই বর্তমান সরকারের লক্ষ্য। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলি 3 দিনব্যাপী এই বিনিয়োগ আন্তর্জাতিক যে বিনিয়োগ সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগের একটি ভালো সাড়া পড়বে বলে আশা করছেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অর্থাৎ আমরা পরবর্তী সংবাদে আসলে কী কী সেশন রয়েছেন এবং এখানে কারা কারা কী কী বিষয়গুলো তুলে ধরছেন এবং সরকারের পক্ষ থেকে কী কী সুযোগ সুবিধা তুলে ধরা হবে, সেই বিষয়গুলো আমরা সেশনগুলোতে জানতে পারবো এবং তারপরেই হয়তো বা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে হয়তো বা সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচ তলায় আগুনের
ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমিনুদ্দিন নামে একজন নিহত হয়েছেন। ভোর 4:10 দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আগুনের খবর পেয়ে 4:12 দিকে ঘটনাস্থলে পৌঁছায় তাদের 3টি ইউনিট। পরবর্তীতে যোগ হয় আরও 7টি ইউনিট। 7 ইউনিটের প্রচেষ্টায় ভোর 4:50 দিকে আগুন নিয়ন্ত্রণে এবং 5:12 দিকে আগুন নির্বাপন করা হয়। এ ঘটনায় ভবন থেকে 18 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে 5 জন ঢাকা মেডিকেল ও 1 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রাজশাহীর খড়খড়ি এলাকায় ট্রাকের সঙ্গে 2 বাসের সংঘর্ষের ঘটনায় আহত আরও 1 জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। রোববার রাত 12টার দিকে এই দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদের পানির মধ্যে উঠে যায়। এ ঘটনায় আহত হন 40 জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সংসারে সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরসপুর পাইকপাড়া গ্রামের এক সৌদি প্রবাসী। গত মাসের 20 তারিখ মদিনার মসজিদ নববীতে সংলগ্ন সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। বৈধ আকামা না থাকায় হিমাগারে পড়ে আছেন প্রবাসীর মরদেহ। নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতিনিধি নুরুল আরাফাতের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিহতাব কালিব। ভাগ্যের চাকা ঘোরাতে আদম ব্যবসার মাধ্যমে 4,75,000 টাকার বিনিময়ে সৌদি আরবে যায় শাহনুর সরকার। 8 ঘন্টার ডিউটি এবং 1500 রিয়াল বেতনের কথা থাকলেও 14 মাস কোনো কাজ ও কাগজপত্র না দিয়ে আটকে রাখে শাহনুরকে। এক পর্যায়ে দেওয়া হয় ভুয়া আকামা। পরে আদম ব্যবসায়ীর কাছ থেকে পালিয়ে এক প্রবাসীর সহযোগিতায় অন্য কোম্পানিতে কাজ নেয় শাহনুর। গত 20 মার্চ সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। রাসেল ভাই বলছে কি আমার স্বামীর নিয়ে বালা কোম্পানি দিব, বালা কোম্পানি তো দিল না, আকামাও দিল না। বাপের ঋণের চিন্তা টেনশন করতে করতে আমার বাপে আর পারে না পারে আর কইছে আমার আকামাটা দিয়েছে, আকামা দিয়েছে না, কইছে বাইতে করে দিব। এর বাইতে আছে পরে এর দ্বারা গিয়েছে, পরে এর ভাই আমার মারে ঘরের দূরে ঠমাদা বাইর করে দিছে। দিয়া করছি তোরা টিয়া টুয়া পাইতা না, তুই যা গিয়া বাইত। বিয়ে দিয়া গেল নান্ডারে এমন জায়গা দিয়ে গেছে, এখন ভিক্ষা করে খাইলেও আমরা কেউ ভিক্ষা দিত না। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাশুড়ি, 4 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে মানবেতর জীবন পার করছিলেন স্ত্রী তাসলিমা। ঋণের বোঝায় অনেক আগেই বন্ধ হয়ে যায় সন্তানদের পড়াশোনা। তো রাসেল আমরা কোনো অহন পর্যন্ত গত 5 দিন হয়ে যেতেছে, অহন পর্যন্ত আমরা রাসেলে ভালো মন্দ, রাসেলের বাড়ির থেকেও কেউ ভালো মন্দ কোনো কিছু কইছেন। আসলে ফ্যামিলিটা কেমনে কি করব এখন বর্তমানে আমরা সবাই ওনাদেরকে নিয়ে খুব চিন্তিত। এদিকে মরদেহ দেশে আনার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয় স্থানীয় চেয়ারম্যান। কিভাবে এই লাশটা কিভাবে তার দেশে আনা যা বা কিভাবে তার সহযোগিতা করে ইয়ে করা যাবে। আকামা জটিলতায় লাশ দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। মরদেহ ফেরত পাওয়ার জন্য ফোন করা হলেও ক্ষতিপূরণ না দিয়ে উল্টো বিভিন্নভাবে মামলার ভয়ভীতি প্রদান করে আদম ব্যবসায়ী। 16 মাসের ভিতরে কোনোদিন কোনো সময় আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি কাজ পাচ্ছে না, উনি আকামা পাচ্ছে না, এরকম কোনো অভিযোগ কারো ছিল না। আজকে উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বিদায়, কিন্তু শাহনুর পরিবার অসহায়। মরদেহ দেশে আনতে বর্তমান সরকারের সহযোগিতার পাশাপাশি এসব আদম ব্যবসায়ীদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি স্ত্রী সন্তান সহ স্থানীয় এলাকাবাসীর। অপরদিকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস পুলিশের। লিখিতভাবে কেউ এই ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেয় নাই। লিখিত যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব। মিফতাহ গালিব, মাই টিভি নিউজ। খুলনায় গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত চাষিরা। তবে অন্য বছরের তুলনায় এবছর আম গাছে মুকুল দেরিতে আসলেও ফলন গত বছরের তুলনায় বেশি পাবে বলে আশা করেন তারা। তবে সম্প্রতি বৃষ্টি ও কুয়াশার কারণে আমের মুকুলের ক্ষতির এড়াতে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুপার রহমান। চারিদিকে শুধু সোনালী মুকুলের সমারোহ। খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এবার মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছ। এবার বাম্পার ফলনের আশায় গাছে গাছে শোভাবর্ধনকারী এ আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খুলনার প্রতিটি আম চাষি। পরিচর্যার জন্য একেবারে সার্বক্ষণিক দৃষ্টি রাখা দরকার। কখন কোনটায় মুকুল আসতেছে, কোনটায় ফল ধরার উপযোগী হয়েছে,
বিভিন্ন পর্যবেক্ষণ করার পরেই তাকে কিন্তু ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। গত বছরের চেয়ে এবারে আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। জ্বর বর্ষা নালে তো আম তো ভালোই হয়, যা দেখা যাচ্ছে ভালো। চলতি বছর আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,০০০ মেট্রিক টন। তবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। গত বছর আমাদের খুলনা জেলায় ১,৬১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল, উৎপাদন হয়েছিল প্রায় ২২,০৪৬ মেট্রিক টন আম। এবছর যেরকম দেখা যাচ্ছে আমের মুকুল, তাতে আশা করা যায় গত বছরের চেয়ে আমাদের উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় মাঠে মাঠে দুলছে পেঁয়াজ বীজ। এ বীজ আবাদ করে এলাকায় কৃষকদের ভাগ্য বদল হয়েছে। এলাকায় এ বীজের আবাদ করে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। গত বছর পেঁয়াজের বীজের ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। প্রতিনিধি মোহাম্মদ সরোর হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ফরিদপুরের ভাঙ্গায় চলতি বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজের আবাদ করা হয়েছে। কৃষি অর্থনীতিতে ভালো সম্ভাবনা থাকায় উদ্যোক্তা এবং তরুণরাও এ বীজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক বিপর্যয় আর অপরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগে মৌমাছি বা উপকারী কীটপতঙ্গ না থাকায় পরাগায়নে বিঘ্ন ঘটেছে। তবে ফুলের স্পর্শে কৃত্রিমভাবে পরাগায়নের চেষ্টা করা হয়েছে। সমস্যা হয়ে গেছে, পেঁয়াজের মৌমাছি আসতেছে না। মৌমাছি না আসার কারণে এই কৃষি শ্রমিকরা হাত দিয়া নাচা করতেছি। মৌমাছি না থাকার কারণে আমরা এই যে প্রতি ফুলে টাচ করতেছি, যাতে আমরা বাম্পার ফলন পাই। যেভাবে দেখতেছি পেঁয়াজটা খুব ভালো, কারণ ফুলটাও খুব ভালো হয়েছে। এই বছর বাঙ্গা থানা পেঁয়াজের জন্য বিখ্যাত। বাঙ্গা থানা খুবই পেঁয়াজ লাগাইছে, কিন্তু এটা দেশে পেঁয়াজ বীজের যে চাহিদা তার অর্ধেকের বেশি উৎপন্ন হয় ভাঙ্গা উপজেলায়, এমনটি জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। ফরিদপুর জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ বীজ উৎপাদন হয় ভাঙ্গা উপজেলায়। এবছর ভাঙ্গা উপজেলায় ৪৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। ভাঙ্গা উপজেলায় ৪০০ টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে, যার আর্থিক মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। পেঁয়াজ বীজের উৎপাদন বাড়িয়ে এলাকায় কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। ঈদের দীর্ঘ ছুটি শেষে রেলপথে দিনাজপুরের পার্বতীপুর হয়ে রাজধানী সহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছে নারীর টানে বাড়িতে আসা উত্তরাঞ্চলের মানুষেরা। নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম রেলপথে দুর্ঘটনা রোধে গতকাল রাতে রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ছাড়া রেল কর্তৃপক্ষের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণকারীর কয়েক শত যাত্রীকে মইয়ের সাহায্যে প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। ঘণ্টাব্যাপী অভিযানে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম, পার্বতীপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম, পার্বতীপুর জংশন রেল স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জের বামনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে পরিবারের সাথে কথা বলেন। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত রয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। এ নিয়ে শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলার বাদী রমজান আলী বলেন, প্রধান বিচারপতি আমার ভাইয়ের হত্যার সাথে যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করেন। ওনার যে কথার ধারাভাষ্য, তাতে বিচার পরীক্ষা চলমান আছে এবং সেটা যথাযথ থাকবে এবং সুদৃষ্টিতেই এই বিচারের কাজ চলমান আছে। যে যারা অপরাধী তারাই শাস্তি পাবে, আর যারা নিরপরাধী তারা যেন শাস্তি না পায়, এটা আমরা দাবি করছি। ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা আবু সাঈদ হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাবো। এবং যারা আমরা স্যারকে বলেছি কোনো নিরপরাধ ব্যক্তি
কোনো কারো ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ যেন ফাঁসায় না দেয়, সেটাও যেন আমরা স্যাররা যেন সর্বোচ্চটা দিয়ে তদন্ত করে, এটাও আমরা স্যারকে আমরা বলেছি। বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ভোলা জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুরে অনুমতি ছাড়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় 10টি অবৈধ চুল্লি গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেলে ডাসার উপজেলার ধোয়াশার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল আরিফিন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ডাসার উপজেলার ধোয়াশারে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি ছাড়াই জনবসতি এলাকায় চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করেছে একটি চক্র। এর কালো ধোঁয়ায় আশেপাশের লোকজনের শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীতে সাথে নিয়ে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে যে কয়লা উৎপাদনের জন্য ভাটা চালু রয়েছে সেগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এবং আসলেই তা সঠিক। তো আমরা এর প্রমাণ পাই, সরেজমিনে এসে দেখে যাই। দেখে আজকে আমরা আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট দরকার ছিল, সেনাবাহিনী, পুলিশ, তারপর ফায়ার ব্রিগেড, তারাও আসছেন। সবাইকে নিয়ে আমরা অবৈধ যে কয়লার ভাটাগুলো আছে সেগুলো আজকে জেলা প্রশাসনের নির্দেশে ঘুরিয়ে দিচ্ছি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরের দিকে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের হাটেল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মিরাজ ইসলামের ফুফাতো ভাই মোহাম্মদ মামুন ও পরিবার ও স্থানীয়রা জানায়, মিরাজুল ইসলাম যমুনা নদীতে গোসল করতে যায়। একটু দূরে সাঁতার কাটতে কাটতে গিয়ে সে নিখোঁজ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের নৌ পুলিশ ডুবুরির দল সহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার এই উপলক্ষে শহরের ট্যাঙ্কের পাড় মাঠ থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া। এ সময় জেলার ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করছে তাদের জন্য শুভকামনা। আমরা আশা করব যে আজকের আমাদের যে ক্রীড়া দিবস জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পালন। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025 পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে ক্রীড়া নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপারের প্রতিনিধি অপারেশন অফিসার মোফাজ্জর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আকরাম হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান সহ অনেকে।